এয়ারপোর্টের মতো জায়গা থেকে একটা কার্টুন হারায় যায়। যে মাল সামানা ফাটাইলে এটারে ওই আস্তের উপরে একার মধ্যে খান হইতে আগা হইতে বড় হইতে সবগুলো কাটিছে দিবাটা। 50,000 টাকার মাল ফাটাইলে 20,000 টাকার মাল দেশের বাড়িতে যায়, কিন্তু বাকি মালগুলো আমরা পাই না। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তালা ভাঙ্গিয়া চুরি করিয়া তারপর এরাই আবার স্কোচ পেটাই দিছে। 6টা মোবাইল এভাবে থেকে নেয়নি। ভাই বলেন কি সবকিছু দেখা যাবে, ঠিক আছে, এখন কিছুই দেখতেছেন না, তার মানে কি? নানান ধরনের ছলনা দিয়া দেখা গেছে তারা এই ভিতরে ঢুকে। গত 1 বছর অন্তত 20টি অপারেশন আছে আমাদের। এই ধরনের প্রতারক চক্র, বিভিন্ন ধরনের প্রতারক চক্র আমরা আটক করেছি। অসাধু চক্র তো তৎপর আছে কিভাবে তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে, আমরাও তৎপর আছি কিভাবে ওদেরকে প্রোটেকশন দিব বা বাধা প্রদান করবো বা তাদেরকে আইনি আওতা নিয়ে আসবো। পরিবার পরিজন ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে দিনরাত পরিশ্রম করে চলেছেন প্রবাসীরা। দিন পেরিয়ে মাস আর মাস পেরিয়ে বছর, আপনজনদের সান্নিধ্যে আসা হয় না প্রবাসীদের। 2020 সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাঙালির সংখ্যা 1,20,00,000-এরও বেশি ছিল। কিন্তু মহামারী করোনা প্রবাসীদের জন্য বয়ে এনেছে এক অভিশাপ। কাজ হারিয়ে অনেক প্রবাসীকে ফিরতে হয়েছে দেশে, আর তাদের মধ্যে অনেকেই আর ফিরতে পারেননি কর্মস্থলে। কিন্তু এর মধ্যেও রেকর্ড করেছে বাংলাদেশ। বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও দেশে বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। হিসেব বলছে 2020-21 অর্থ বছরের শেষে 2,477 কোটি 77 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। টাকার হিসেবে এর পরিমাণ 2,10,610 কোটি টাকারও বেশি। অর্থ বছরের হিসেবে একসঙ্গে এত পরিমাণ রেমিটেন্স এর আগে দেশে আসেনি। শুভেচ্ছা ও আমন্ত্রণ আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ঘটনার অন্তরালে। সাথে আছি আমি ড্যানি দ্রং। দর্শক, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, কারণ আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা এবং নিরাপদে থাকাটা সবসময় প্রত্যাশা আমাদের। অনুষ্ঠানের শুরুতে যেমনটি বলছিলাম, দিন মাস বছর বের হয়, মেলে না ছুটি, প্রবাসীদের ফেরা হয় না আপনজনদের কাছে। তবে একসময় অবসান ঘটে প্রতীক্ষার। কিছুদিন ছুটি পেয়ে দীর্ঘ পরিশ্রমের পর দেশে ফেরেন প্রবাসীরা, কিন্তু এই ফেরার আনন্দ কখনো কখনো ফিকে হয়ে যায়। কিন্তু কেন? ঘটনার অন্তরালে টিমের অবস্থান এবার মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। এখানে কুয়েত সিটিতে কথা হয় প্রবাসী বেশ কয়েকজনের সঙ্গে। জিনিস পাঠানো কিংবা দেশে আনার ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন তারা। কষ্ট করি, তারপরে 2 পয়সা রুজি করি, কিছু মাল সামানা ফাটাইলে এটারে ওই আস্তের উপরে একার মধ্যে খান হইতে আগা হইতে বড় হইতে সবগুলো কাটিছে দিবাটা। প্রত্যেকটা কার্টুন গুলা কেটে কেটে এক একটা জিনিস, কলম একটা, লিপস্টিক একটা, আপনার টুথপেস্ট একটা, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। অনেক কষ্ট করে রুজি করিয়া দেশে মাল ফাটাই। মালগুলো আমরা 50,000 টাকার মাল ফাটাইলে 20,000 টাকার মাল দেশের বাড়িতে যায়, কিন্তু বাকি মালগুলো আমরা পাই না। অনেকেরই অভিজ্ঞতা সুখকর নয়। জানালেন পদে পদে বিভিন্ন হয়রানি এবং জিনিস হারানোর ঘটনা। কাস্টমসে কিছু কিছু দুষ্ট লোকের কারণে আমাদের মালগুলা কাটাছিড়া করে। আমরা যখন কোনো মাল দেশ কুইতে পাঠাই, আমাদেরকে চেকলিস্ট করা হয়। পাঠানোর পরে বাংলাদেশে ঢাকা এয়ারপোর্ট, চিরাং এয়ারপোর্টে মালগুলো নামার পর কিন্তু মাল দেখা গেছে আমি যদি 10 কার্টুন মাল পাঠাই, পুরো 10 কার্টুন মাল হই ওরা এমন ভাবে কাটাছিড়ি করে মনোজের ভিতরে কিছু আছে। এতে করে আমরা যারা কুইত প্রবাসী আছি, যারা কুইত যারা কার্গো ব্যবসার সাথে জড়িত, আমরা অনেক ক্ষতিগ্রস্ত। কুয়েত থেকে এবার টিমের অবস্থান সৌদি আরবে।
যেখানে সবচেয়ে বেশি সংখ্যক রয়েছে বাংলাদেশি প্রবাসী। এখানকার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকরা শক্ত এক জায়গা করে নিয়েছেন। কথা হয় এখানে থাকা প্রবাসীদের সঙ্গেও। জানতে চাই দেশে জিনিসপত্র আনা কিংবা পাঠানোর ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা। তো ফ্লাইটের সময় বেশি বাকি না থাকার কারণে সে তখন তাড়াহুড়া করে বাইরে গিয়ে 1 কেজি মাল কমায় সে আবার প্যাকেট করছে। তো প্যাকেট করার পর সে যখন বুকিং দিতে গেল তখন তারা বুকিং নেয় নেই। তারা বললো যে আপনি এখানে রাইখা যান, আপনার পরিচিত কেউকে পাঠান, সে এসে নিয়ে যাবে। পরবর্তীতে আমার বন্ধু যখন চলে গেছে সে আমাকে ফোন দিছে, পরে আমি যখন গেলাম, যাওয়ার পরে সেই কার্টুনটা আর পাওয়া যায়নি। কার্টুনের উপরে কি লেখা ছিল, কার্টুনের সাইজ কত, সবকিছু তারা জেনে নিছে। জেনে নেওয়ার পরও তারা আসলে কার্টুনটা খুঁজে দেয়। এখন এটাকে আমি আসলে কি বলবো, যে এয়ারপোর্টের মতো জায়গা থেকে একটা কার্টুন হারায় যায়। কয়েকজন যদি খারাপ ব্যবহার করে এরকম মানুষের সাথে, তাহলে বিমানের যে লস সেটা অদূর ভবিষ্যতে এই লস থেকে সরকার উঠতে পারবে কিনা কাটিয়ে আমার বিশ্বাস হয় না। তারা ভাঙ্গিয়া চুরি করিয়া, হ্যাঁ, তারপর এরাই আবার স্কোচ পেটাই দিছে। দেখেন অবস্থা কি এয়ারপোর্টের অবস্থা। এমন অভিযোগের প্রেক্ষিতে এবার আমাদের নজর ঢাকায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডা চলছে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা এক প্রবাসীর। বেল্ট থেকে 3টি লাগেজ বুঝে নিতে গেলে ছোট্ট লাগেজটি নিয়ে সন্দেহে পড়েন তিনি। পরীক্ষা করে দেখতে পান লাগেজ থেকে উধাও হয়ে গেছে 6টি মোবাইল। 6টা মোবাইল এভাবে থেকে নেয়নি। দেখেন তো এই যে ব্যাটারি রয়েছে, তাহলে কিভাবে হবে? হ্যাঁ, কিভাবে হবে? এত দেশের থেকে, সাউথ আফ্রিকার থেকে ভাই করলেন কি সবকিছু দেখা যাবে, ঠিক আছে? এখন কিছুই দেখতেছেন না, তার মানে কি? সামনে এলো আরো একটি ঘটনা। 9 বছর ধরে দুবাই প্রবাসী মেহেদী হাসান গত 23 মার্চ দেশে ফেরেন। সিসিটিভির ফুটেজ বলছে বেলা 1টার দিকে বিমানবন্দর টার্মিনাল থেকে বের হন মেহেদী। গাড়িতে ওঠার জন্য পার্কিং এলাকায় যাওয়ার পর হঠাৎ সন্দেহে পড়লেন তিনি। পরীক্ষা করে দেখলেন নিজের ব্যাগ ও পকেট, কিন্তু কেন? এবার দেশে ফেরার সময় মেহেদী নগদ টাকা না এনে সঙ্গে আনেন 116 গ্রাম ওজনের 2টি সোনার বার, যার মূল্য 11,16,000 টাকা। আর এর জন্য শুল্ক গুনতে হয়েছে 40,000 টাকা। বিমানবন্দরে পরীক্ষার সময় সোনার বার 2টি অন্যান্য জিনিসপত্রের সাথে রাখতে হয়েছিল ট্রেতে, কিন্তু জিনিস নেয়ার সময় বার 2টি নিতে ভুলে যান তিনি। পরে খেয়াল হওয়ার পর দেখেন সেখানে নেই সোনাগুলো। কেউ উঠাইছে, নিশ্চয়ই এখানে উঠাইছে, কারণ আমার শিওর 100% শিওর আমি ট্রেতে ভর রাখছি, গোল্ড বার রাখছি। প্রথমে সন্দেহ করা হচ্ছিল বিমানবন্দরের অসাধু কেউ সরিয়ে ফেলেছে সোনা, কিন্তু ঘটনাটি কিছুটা ব্যতিক্রম। নিজের আনা স্বর্ণ মনে করে ভুলক্রমে বার 2টি নিয়েছিলেন দুবাই ফেরত আরেক যাত্রী। মানে 2টা বার আমার এখানে বেশি আসে গেছে। এখন কোথা থেকে এসছে জিনিসটা আমি সঠিক জানি না। 11 দিনের মাথায় স্যার আমাকে ফোন দিচ্ছে এয়ারপোর্ট থেকে, যে একটা জিনিস এরকম আপনি এখানে চলে গেছে, আমরা সিসি ক্যামেরাতে দেখছি। আমি বললাম স্যার আমার কাছে আসছে, আমি যার জিনিস তাকে দিয়ে দিন। হারানো জিনিস ফেরত পেয়ে এ যাত্রায় বেঁচে গেলেন মেহেদী। 9 বছরের আমি দুবাই থাকা অবস্থায় যে টাকা কামাই করছি, বরঞ্চ আর কিছু আমি আমার বন্ধুর থেকে হেল্প করে নিয়েছি, টাকা নিয়েছি যে আমি কিছু গোল্ড নিয়ে যাই বাসায়। মেহেদী বেঁচে গেলেও বিমানবন্দরে তৎপর এক শ্রেণীর অসাধু চক্র। এদের কেউ সুযোগ সন্ধানী, আবার কেউ বা চোর, যারা সব সময় অপেক্ষায় থাকেন বিদেশ ফেরত যাত্রীদের জন্য কখন লাগেজটি চুরি করা যায়। বিমানবন্দরের ক্যানোপিতে লাল রং চিহ্নিত এই ব্যক্তির ঘোরাঘুরি দেখলে যে কারোরই মনে হতে পারে বিদেশ ফেরত কোনো আত্মীয়র জন্য অপেক্ষা করছেন তিনি।
হঠাৎ একটি ট্রলিকে ঘিরে বাড়ে তার এলোমেলো হাঁটাহাঁটি। আদতে তিনি রয়েছেন ট্রলিতে থাকা লাগেজের মালিকের অসতর্ক মুহূর্তের অপেক্ষায়। আর সেই মুহূর্ত আসা মাত্র ট্রলি থেকে একটি ব্যাগ নিয়ে চম্পট দেন তিনি। অভিযোগ পাওয়ার পর শুরু হয় তদন্ত, আর দ্রুততম সময়েই গ্রেপ্তার হয় সেই লাগেজ চোর আব্দুল কাদির। পরে জানা যায় বিমানবন্দরে লাগেজ চুরিই ছিল কাদিরের প্রধান কাজ। এমন কাদির কি শুধু একজন রয়েছেন নাকি আরো রয়েছেন? কারণ বিদেশ থেকে আসা যাত্রীদের অনেক অভিযোগ বিভিন্ন সময়ে জিনিসপত্র হারিয়েছে তাদের। প্রিয় দর্শক, আপাতত যাচ্ছি বিরতিতে, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপনাদের সবাইকে। বিরতির আগে যেমনটি বলছিলাম, বিমানবন্দরে তৎপর এক শ্রেণীর অসাধু চক্র, যারা অপেক্ষায় থাকে বিদেশ থেকে আসা যাত্রীদের অসতর্ক মুহূর্তের জন্য। আর তাদের থেকে সাবধান থাকবেন কি করে? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি ক্যানোপিতে গেলেই দেখা মেলে এমন চিত্র। গ্রিলের বাইরে দর্শনার্থীরা অপেক্ষায় কখন বের হবে বিদেশ ফেরত আপনজন। আপনার কি হয়? আমার ছেলে। ছেলে? আমার ছেলে। আপনারও যাত্রী আসবে? হ্যাঁ। কোন দেশ থেকে? সৌদি আরব থেকে। কি হয় ওই যাত্রী? আমার ভাই হয়। কখন আসবে? এই তো আসছে। আসছে? আপনার যাত্রী? সৌদি আরব থেকে। রিয়াদ এয়ারপোর্ট। কি হয়? আমার ভাই জানে যে আমরা গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবো। কিন্তু এত সব দর্শনার্থীর ভিড়েই যে রয়েছে চোর চক্রের সদস্যরা, যাদের তীক্ষ্ণ নজর যাত্রীদের লাগেজের উপর। ক্যানোপির ভিতরে পায়ে হেঁটে প্রবেশ নিষেধ সাধারণ মানুষের, কিন্তু গাড়িতে চেপে সাধারণ মানুষের বেশে ক্যানোপির ভেতরে চলে আসতে পারে চক্রের সদস্যরা। তাই বিমানবন্দরের ভিতর জিনিস হারানোর অভিযোগ থামছে না যাত্রীদের। দেখা গেছে লেখা না থাকে এক একজনের মাল পাইতে একটু কষ্ট করবে, এগুলো হয় এখানে পড়ে থাকে না। এখানেই শেষ নয়, কারণ যাত্রী বেশেও থাকে চক্রের বিভিন্ন সদস্য। অনেক সময় যাত্রীরা খরচ কমাতে শেয়ারিং এর মাধ্যমে অপরিচিত যাত্রীর সাথে গাড়িতে চেপে বসেন, আর এর জন্য কখনো কখনো দিতে হয় চরম মূল্য। অনেক যাত্রী দেশে ফিরে একা নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন, আবার অনেক ক্ষেত্রে আগে থেকে ঠিক করা থাকে না গাড়ি, আর তাদেরকেই টার্গেট করে চালক বেশেও থাকে অসাধু চক্রের সদস্যরা। পার্কিং এলাকায় গাড়ি রেখে ক্যানোপির বাইরে সব সময় তাদের নজর থাকে একা থাকা যাত্রীর প্রতি। এমনই চক্রের খপ্পরে পড়েছিলেন দুবাই প্রবাসী মাহবুব। বিমানবন্দর থেকে বাসায় ফিরে দেখতে পান লাগেজে নেই দুবাই থেকে নিয়ে আসা দুটি আইফোন। সিসিটিভির ফুটেজ পরীক্ষা নিরীক্ষার পর বোঝা যায় বিমানবন্দরের ভেতর থেকে চুরি হয়নি ফোন দুটো, চুরি হয়েছে বাইরে থেকে। তদন্তে জানা যায় যে সিএনজি অটোরিকশা তাদের বাসায় নামিয়ে দিয়েছিল, তার চালকই জিনিস উঠানো নামানোর সময় সরিয়ে ফেলেন ফোন দুটো। বাসায় গিয়ে দেখি যে আমার ফোন দুইটা আইফোন নাই, মানে লক আপ খোলা দেখি, দেখার পর আমার সন্দেহ জাগলো যে আসলে আমার ফোনগুলো নেই। তো ও নিজেই স্বীকার করলো যে স্যার আমার কাছে এভাবে দুইটা মোবাইল আছে। এর জন্য আগে থেকে গাড়ি ভাড়া করা না থাকলে বিমানবন্দরের তালিকাভুক্ত গাড়ি সার্ভিস নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আমাদের এখানে ভাড়া বলি 5,000 টাকা, ভাড়া আছে 5,000 টাকা। তো ওনারা ওখানে যায় দাঁড়ায়, তাই কিছু গাড়ি আছে ধরেন ভিতরে ঢুকে বলে যে আসেন যাবেননি, উনি ভাড়া বলে কত, ভাড়া 3,000। তো ওনার সাথে 3,000 টাকা চলে যায়। হরেনের শিকার হয়ে আইসা বলে যে আমরা এয়ারপোর্টে গাড়িতে গেছি। কোথা থেকে গেছেন? এই জায়গা থেকে গেছি, কিন্তু এখান থেকে তো বাইরে গাড়ি এখানে ঢুকছে, সবাই ঢুকতে পারে এখানে।
কিন্তু উনি তো ওনার কাছে তো রিসিপ্ট নেই, আর আমাদের যত গাড়ি যায় সব রিসিপ্ট থাকে এখানে। বাইরের গাড়ি নানান ধরনের ছলনা দিয়া দেখা গেছে তারা এই ভিতরে ঢুকার পর ভাড়া কম বইলা তাদেরকে নিয়ে চলে গেলে রাস্তায় দেখা যায় হয়রানি হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি জিনিসপত্র চুরির ঘটনা আগের চেয়ে অনেক কমে গেছে, তবে বন্ধ হয়নি পুরোপুরি। এ কারণে সবসময় তৎপর থাকে কর্তৃপক্ষ, যার ফলে হারানো জিনিস ফেরত দেওয়ার ঘটনা অনেক বেড়েছে। এ বিষয়ে আরো জানাবো, তবে তার আগে ফের যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপনাদের সবাইকে। দেখছেন আপনাদের প্রিয় টিভি চ্যানেল মাই টিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ঘটনার অন্তরালে। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, বিমানবন্দরের ভেতর আগের চেয়ে যাত্রীদের জিনিস হারানো বা চুরি যাওয়ার ঘটনা অনেকটাই কমে গেছে। তাদের এই দাবি কতটুকু যুক্তিসঙ্গত সেটি বিবেচনার ভার আপনাদের উপরই ছাড়তে চাই। কর্তৃপক্ষ বলছে আগের থেকে অনেক বেশি নজরদারিতে রয়েছে বিমানবন্দরের ভিতর এবং বাহির। বিমানবন্দরের প্রতিটি কোণা রয়েছে সিসিটিভির আওতায়, যার ফলে বন্দর সংশ্লিষ্ট কেউ কোনো অপরাধ করে ছাড় পাওয়া খুবই কঠিন। তবে থেমে নেই এক যাত্রী অন্য যাত্রীর জিনিস সরানোর ঘটনা। এমন ঘটলে তা খুঁজে বের করা কিছুটা কঠিন হয়ে পড়ে। এর জন্য বিমানবন্দর এপিবিএন কার্যালয়ে এসে সহযোগিতা চাইলে এপিবিএন সবসময় এর জন্য থাকে তৎপর। গত 1 বছরে উল্লেখযোগ্য সংখ্যক এমন ঘটনা সুরাহা করেছে এই বাহিনী। তবে জিনিস খোয়া যাওয়ার পিছনে যাত্রীদের অসতর্কতাকেই বড় কারণ হিসেবে দেখছেন এপিবিএন এর এই কর্মকর্তা। প্রবাসী যাত্রীরা যখনই দেশে ফেরেন, আসলে ওনারা অনেকদিন পরে দেশে ফেরেন, অত্যন্ত আবেগী থাকেন ওনারা শুধু ওয়েট করতে থাকেন কখন ওনারা পরিবারের সাথে দেখবেন। পরিবারের আবেগ, ওনার আবেগ সবকিছু মিলিয়ে ওনারা অনেক সময় ওনাদের লাগেজ ভুলে যান। এবং এইসব ক্ষেত্রে দেখা যায় যে 3টা লাগেজ থাকলে এর মধ্যে একটা লাগেজ দেখা যাচ্ছে ছোট যে লাগেজটা, যেটা হ্যান্ড লাগেজ বলি আমরা, যেখানে প্রবাসী যাত্রীরা সাধারণত তার মূল্যবান জিনিসগুলো রেখে থাকেন, সেই লাগেজটাই ওনারা ভুলে ফেলে চলে যাচ্ছেন। ছোট্ট একটা লাগেজ খেয়াল করতেছে না, ভুলে ফেলে চলে যাচ্ছেন। সন্দেহজনক কাউকেই দেখি আমরা, সেক্ষেত্রে আমরা প্রশ্ন করার মাধ্যমে যদি আমি দেখি যে না, তার সদুত্তর পাচ্ছি না আমি তার কাছ থেকে, এয়ারপোর্টে কেন আসছেন আপনি, সদুত্তর দিতে পারছেন না, আমি সেক্ষেত্রে তাদেরকে বের করে দিই। এরকম প্রচুর কাজই আমরা করি। কিন্তু এখান থেকে যাচ্ছে আবার পরবর্তী আছে, এরকম আমাদের অন্তত আপনি যদি আমি খুঁজি গত 1 বছর অন্তত 20টি অপারেশন আছে আমাদের এই ধরনের প্রতারক চক্র, বিভিন্ন ধরনের প্রতারক চক্র আমরা আটক করেছি। আসলে তিনি জানালেন, চোর বা প্রতারক চক্রের সদস্য খুবই কম বন্দর এলাকার মধ্যে, কিন্তু সংখ্যায় স্বল্প হলেও তারা খুবই তীক্ষ্ণ। তারা হয়তো জিজ্ঞেস করছে যাত্রীকে, আপনি কি ভাই কোথায় যাবেন? ভাই আমি তো সিলেটে যাবো। আরে আমিও তো সিলেটে যাবো, চলেন একসাথে যাই, আমরা একসাথে ভাড়া করে হাফ দিয়ে চলে যাব, আমাদের দুজনের ভাড়া কম পড়বে। পরবর্তীতে দেখা যাচ্ছে এই চক্রটা কিছু দূর যাওয়ার পরে যাত্রীকে হয়তো গাড়ি থেকে নামিয়ে দিয়ে যাত্রীর সকল মালামাল নিয়ে এরা কিন্তু চম্পট দিয়ে দিল। এইসব ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সময় প্রতারক 1 বা 2 জনই এরা কাজ করে। তাদের টার্গেট থাকে একটু একা বসে আছেন, দেখতেই বোঝা যাচ্ছে একেবারে সহজ সরল একটা মানুষ, হয়তো যাকে দেখে বোঝা যাচ্ছে যে সে পাজলড অবস্থায় আছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক জানালেন, লাগেজ পার্টি থেমে নেই তাদের অপতৎপরতায়। ইদানিংকালে যে কয়েকটি লাগেজ বা জিনিস খোয়া যাওয়ার ঘটনা, তার সবই টার্মিনালের বাইরে। যাত্রী সাধারণ এদের সতর্ক হওয়া দরকার, কারো প্রলোভনে পড়ে যদি বিমানবন্দরের বাইরে গিয়ে যেন কোনো সমস্যা না পড়ে। এই ব্যাপারে যাত্রীদের আসলে মানে লাইক এনি আদার স্টেশন, বাস স্টেশন বা রেলওয়ে স্টেশন, ওইখানে যেরকম ঘটনা ঘটে এখানেও ঘটতে পারে বিমানবন্দরের ঠিক বাইরে। অসাধু চক্র তো তৎপর আছে কিভাবে তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে, আমরাও তৎপর আছে কিভাবে ওদেরকে প্রোটেকশন দিব বা বাধা প্রদান করবো বা তাদেরকে আইনি আওতা নিয়ে আসবো। এমন ঘটনা প্রতিরোধে বাইরের দিকেও তাই নজরদারি আরো বাড়াচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এই বিমানবন্দরের ভেতরে যে লাগেজ কাটিং বা লাগেজ চুরির ঘটনা এখন একেবারে নাই বললেই চলে। বাইরে বের হওয়ার পরে যে লাগেজ পার্টির খপ্পরে পড়া বা লাগেজ হারিয়ে যাওয়া, এইটার আমাদের বিমানবন্দরে ক্যানোপি এরিয়ার ভিতরে এই জিনিসটা এখন আর হয় না, কারণ আমাদের সেখানে সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা আছে। বিমান থেকে নামার পর এয়ারপোর্টে কোনো ধরনের হয়রানি যেন হতে না হয় সেই প্রত্যাশাও করছেন যাত্রীরা। প্রিয় দর্শক, এই ছিল ঘটনার অন্তরালে এবারের পর্বে। আমাদের কোনো কিছু জানানোর থাকলে কিংবা তথ্য দিতে চিঠি লিখতে পারেন, স্ক্রিনে দেখানো ঠিকানায় ফোন করতে পারেন উল্লেখিত মোবাইল নম্বরে।
প্রিয় দর্শক, আজকের মতো নিতে হচ্ছে বিদায়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ঘটনার অনুসন্ধান শেষে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।